ভারতের বুকে যার পরিচয় আজহার খান। সীমানা পেরিয়ে বাংলাদেশে পা রাখলেই সে হয়ে উঠত চট্টগ্রামের একচ্ছত্র ত্রাস মাফিয়া গডফাদার ডেভিড ইমন। ওপার বাংলা ভারতের অন্ধকার চক্রের সরাসরি নির্দেশে এপার বাংলায় ঢুকে কোটি কোটি টাকার চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে গোলাগুলি আর খুনের রাজত্ব কায়েম করাই ছিল যার প্রধান কাজ। এক এক সময় এক এক নাম, একের পর এক ভুয়া পরিচয়পত্র আর নিখুঁত ছদ্মবেশ বানিয়ে ওপার আর এপারের পুলিশকে বছরের পর বছর বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াত সাধারণ মানুষের ভিড়েই। বাংলাদেশে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে নিরীহ ব্যবসায়ীদের শেষ সম্বল লুট করে নানা অপকর্ম শেষে আবারও চম্পট দিত নিজের নিরাপদ আস্তানা ভারতে। ভারতের আধার কার্ডধারী এই রহস্যময় আজহার খান কিভাবে বাংলাদেশের বুকে ডেভিড ইমন হয়ে এক আতঙ্কের সাম্রাজ্য গড়ে তুলেছে, আর শেষ পর্যন্ত কিভাবে ডিবির জালে এই সন্ত্রাসীর খেলা খতম হলো, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ক্রিকেট খেলায় চায়না ম্যান বোলিং দিয়ে যার রাজত্ব করার কথা ছিল, জাতীয় দলের জার্সি গায়ে চেপে পুরো দেশকে ভাসানোর কথা ছিল আনন্দে, সেই তরুণ রাতারাতি হয়ে উঠল চট্টগ্রামের ত্রাস। ক্রিকেটের সবুজ মাঠ ছেড়ে হাতে তুলে নিল গ্রেনেড আর ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র। সম্প্রতি ছদ্মবেশ ধরে সীমানা পাড়ি দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে এই দুর্ধর্ষ অপরাধী। আর গ্রেপ্তারের পরই একের পর এক বেরিয়ে আসছে হাড়ি ভাঙা সব গোপন খবর। সবচেয়ে বড় বোমাটা ফেটেছে তার পকেট থেকে উদ্ধার হওয়া ভারতীয় পরিচয়পত্র দেখে। সীমান্ত পারের গোপন নেটওয়ার্কই তাকে সাপোর্ট দিয়ে যেত এই অপকর্ম চালাতে। চট্টগ্রাম থেকে ভারতের আসাম, গোটা পশ্চিমবঙ্গ ছড়ানো ছিল এই সন্ত্রাসীর ক্ষমতার জাল। বর্ডারের ওপারের একটি বিশাল প্রভাবশালী চক্রের ছায়াতলে আশ্রয়ে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছিল এই সন্ত্রাসী। ডেভিডকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির এক পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে যখন অভিযান চালানো হলো, তখন পুলিশ কর্মকর্তাদের চোখ কপালে উঠে যায়। সেখান থেকে উদ্ধার হয় .22 বোরের বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি আর প্রচুর ধারালো দেশীয় অস্ত্র। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডকে নিজের হাতের মুঠোয় রাখতে যে পরিমাণ মরণাস্ত্র দরকার তার সবই সে জড়ো করে রেখেছিল ওই গোপন আস্তানায়। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের মতো সন্ত্রাসী একা এত দূর এগোতে পারে না। তার পেছনে যে শক্তিশালী নেটওয়ার্ক আছে যা সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার কাজ শুরু হয়েছে। তার নামে থাকা 13টি মামলার ভিত্তিতে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। ভারত প্রতিবেশী দেশ হলেও একের পর এক নেপথ্য চক্রান্তে অস্থির করে তুলছে বাংলাদেশকে। ঠিক কিছুদিন আগেই হরিদাস নামের এক ব্যক্তিকে দিয়ে প্রায় 9 কোটি টাকার বিশাল বাজেট ঢেলে গাইবান্ধায় বিশাল রাম মূর্তি তৈরি করে সূক্ষ্মভাবে ধর্মীয় বিভেদ আর দাঙ্গা লাগানোর এক ভয়ানক চেষ্টা চালানো হয়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও এক চোখ কপালে তোলার মতো ভয়ঙ্কর খবর। বাংলাদেশে সরাসরি রক্ত গঙ্গা বইয়ে দিতে আর ত্রাসের রাজত্ব কায়েম করতে ভারতের ইশারায় মাঠে নামানো হয়েছিল চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ডেভিড ইমনকে। ভারতের ওপার থেকে আসা গোপন নির্দেশে এপারে একের পর এক হত্যা, প্রকাশ্য দিবালোকে গোলাগুলি আর কোটি কোটি টাকার চাঁদাবাজি চালিয়ে সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছিল এই দুর্ধর্ষ মাফিয়া। চট্টগ্রাম মহানগরী, ফটিকছড়ি কিংবা রাঙ্গুনিয়ার ব্যবসায়ীদের কাছে ডেভিড ইমন মানেই ছিল এক আতঙ্কের নাম। বিদেশি নম্বর থেকে হুট করে ভেসে আসতো একটা ফোন, ওপাশ থেকে ঠান্ডা গলায় ভেসে আসতো হুমকি। ব্যবসায়ী নিজের চামড়া বাঁচাতে চাইলে কয়েক কোটি টাকা গুনে দিতে হবে, না হয় সোজা লাশ ফেলে দেওয়া হবে। একের পর এক হত্যা, প্রকাশ্য দিন দুপুরে অস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়া আর কোটি কোটি টাকার চাঁদাবাজি করাটাই হয়ে দাঁড়ালো তার নিত্যদিনের কাজ। মাত্র কয়েক বছরের ব্যবধানে তার নামে জমে গেল একে একে 13টি মামলা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড় শুরু হতেই ডেভিড ব্যবহার করতে শুরু করলো তার মাথার বুদ্ধি। রূপ বদলাতে তার জুড়ি মেলা ভার। পুলিশের চোখ ফাঁকি দিতে সে এমন সব চাল চালতো যা দেখে বাঘা বাঘা গোয়েন্দারাও তাজ্জব বনে যেতেন। সম্প্রতি চট্টগ্রামের পাহাড়তলিতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। মাকসুদুল হক চৌধুরী নামের এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় হত্যা করা হয়। পুলিশ যখন সেই হত্যাকাণ্ডের জট খুলতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করলো, তখন প্রথম সুতোটা পাওয়া গেল। ধরা পড়ল মিঠু নামে এক অপরাধী, আর তাকে রিমান্ডে এনে চেপে ধরতেই কেঁচো খুঁড়তে গোখরো সাপ বেরিয়ে এলো। জানা গেল এই পুরো ঘটনার নেপথ্য কারিগর আর কেউ নয়, স্বয়ং ডেভিড ইমন।
কিন্তু ততক্ষণে ডেভিড বুঝে গেছে তার ঘাড়ের ওপর পুলিশের নিঃশ্বাস পড়ছে। শুরু হলো তার রূপ বদলানোর পালা। নিজের সেই বিখ্যাত দাড়ি গোঁফ কেটে একদম সাফ করে ফেলল। মাথার চুল ছেঁটে নিজের চেনা চেহারা এক নিমিষে বদলে ফেলল সে। উদ্দেশ্য ছিল নিজেকে এক সাধারণ খেটে খাওয়া মানুষ হিসেবে জাহির করা। যশোর সীমান্ত দিয়ে সোজা ভারতের সটকে পড়ার প্ল্যান আঁকা হয়ে গিয়েছিল আগেই। পুরান ঢাকার একজন সাধারণ মেহনতি শ্রমিক সেজে একটা বাসে চেপে সে রওনা হলো যশোর সীমান্তের দিকে। নাম নিল মিরাজ। নিজেকে একদম নিরীহ চেহারার মানুষ বানিয়ে ফেলল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যশোর ঝুমঝুমপুর এলাকায় ডিবির চেকপোস্টে ধরা পড়ে গেল তার গাড়ি। যখন পুলিশ তাকে জেরা করতে শুরু করলো, তখন তার অভিনয় দেখে মনে হচ্ছিল বিশ্বমঞ্চের সেরা অভিনেতাও তার কাছে হার মানবে। নিজের নাম জিজ্ঞেস করলে বলছে মিরাজ, বাড়ি কোথায় জিজ্ঞেস করলে ঢাকা আর যশোরের মাঝামাঝি পেঁচানো সব উত্তর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু পুলিশের চোখকে এত সহজে ধোঁকা দেওয়া যায় না। আধুনিক প্রযুক্তি আর তার শরীরের পুরনো কিছু বিশেষ চিহ্ন মিলিয়ে গোয়েন্দারা কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত হয়ে গেলেন এই সাধারণ পোশাকের লোকটাই আসলে চট্টগ্রাম কাঁপানোর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তার সাথে থাকা আরও 3 সহযোগীকেও পুলিশ একই সাথে কলার ধরে টেনে তোলে। গ্রেপ্তারের পর যখন তার পকেটে তল্লাশি চালানো হলো, তখনই আসল থলের বিড়াল বেরিয়ে এলো। তার কাছে পাওয়া গেল ভারতের একটি হুবহু খাঁটি আধার কার্ড, যাতে তার নাম লেখা আজহার খান আর জন্ম তারিখ দেওয়া 1998 সালের 12 মে। এই আধার কার্ড হাতে পেতেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ কপালে ওঠার জোগাড়। ভারতে তার জন্য সমস্ত বন্দোবস্ত আগে থেকেই পাকা করা ছিল। সীমান্ত পার হলেই তাকে রিসিভ করার জন্য ওপারের লোক তৈরি রাখা হয়েছিল। একটা ভুয়া আধার কার্ড বানিয়ে ওপারে একদম নতুন পরিচয় নিয়ে রাজার হালে থাকার পূর্ণ প্রস্তুতি ছিল তার। তদন্তে বেরিয়ে আসে আন্ডারওয়ার্ল্ডের আরেক বড় মাফিয়া সাজ্জাদ আলীর নাম। বিদেশ থেকে বসে এই সাজ্জাদই পুরো নেটওয়ার্ক চালাচ্ছিল আর ডেভিডকে ভারতে পালিয়ে যাওয়ার যাবতীয় দিক নির্দেশনা দিচ্ছিল। এক সময়ের উদীয়মান চায়নাম্যান স্পিনার যদি অপরাধের এই পিচ্ছিল পথে পা না বাড়াতো, তবে আজ হয়তো দেশবাসী তাকে নিয়ে গর্ব করত। কিন্তু আজ সেই ডেভিড ইমনের ঠাঁই হয়েছে কয়েদি হিসেবে জেলখানার 4 দেয়ালের ভেতর। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তার এই আশ্রয়দাতা আর ভারতীয় আধার কার্ড জালিয়াতির পেছনে থাকা মাস্টার মাইন্ডদের নিয়ে। পুলিশ এখন খতিয়ে দেখছে ভারতের ভেতরের কোন কোন প্রভাবশালীদের মদদে এই আধার কার্ড তৈরি হয়েছিল আর কারা তাকে সীমান্ত পার করিয়ে নিরাপদে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে রেখেছিল। এই ভয়ানক মাফিয়া চক্রের শেষ কোথায়, সেটাই এখন দেখার বিষয়।